বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা মূলত যে বিষয়ের উপরে ক্লাস করব সেটা হচ্ছে জাবেদা সম্পর্কিত। আমরা গত ক্লাসে জাবেদা সম্পর্কিত প্রথম ক্লাসটি করছিলাম, সেটাতে আমরা প্রারম্ভিক মূলধন নির্ণয়, আর একটা হচ্ছে মূলধন নির্ণয়, আর হচ্ছে অতিরিক্ত মূলধন নির্ণয়ের টেকনিকগুলো আমরা শিখছিলাম, আর এই জায়গা থেকে আমরা কিভাবে জাবেদা দিব তার পয়েন্টগুলো শিখছিলাম। সো আজকে আমরা পার্ট 2 এর ক্লাসটি করব। এটি মূলত এসএসসি এবং এইচএসসি ব্যাচদের জন্য। সো এখন কথা হচ্ছে যে জাবেদাটা যদি আমরা খুব ভালো মতো শিখি বেসিক সহকারে, আমি মূলত তোমাদেরকে যে জাবেদার ক্লাসটি নিব এখন, সেটা তোমরা যদি একটু ভালো মতো বুঝো তাহলে আমাদের ইনশাল্লাহ নেক্সট টাইম জাবেদাতে কোনো ধরনের প্রবলেম থাকবে না। আর আমাদেরকে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে লাগবে যে জাবেদা থেকে আমাদের যে পরিমাণ প্রশ্ন হয়, যে ফাইনাল পরীক্ষাগুলোতে মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন এখান থেকে আসে যায়। সো আমরা চেষ্টা করব যে এই জায়গা থেকে যেন আমরা বেসিকগুলো ক্লিয়ার করে ওই জায়গায় আমরা প্রশ্নগুলো রেসপন্স করতে পারি। সো এখন কথা হচ্ছে আমাদের জাবেদাগুলো যদি আমরা খুব ভালো মতো শিখতে পারি, সেক্ষেত্রে আমাদের কোন কোন জায়গায় আমাদের সমস্যাগুলোর সমাধান হবে। সো এখন প্রথম কথা হচ্ছে যদি আমরা জাবেদাটা ভালো মতো শিখতে পারি, আমাদের জাবেদা থেকে নেক্সট টাইম খতিয়ানের প্রশ্ন আসে। সো আমরা জাবেদা পারলে খতিয়ানটা খুব তাড়াতাড়ি সলভ করতে পারবো, আর যদি খতিয়ান পারি সেক্ষেত্রে আমাদের র্যামিলটাও ইজিলি আমরা সলভ করতে পারবো। আবার আমরা নগদান বইটাও এই জায়গা থেকে খুব সহজে সলভ করতে পারবো। আমাদের নগদান বই 1 ঘোড়া 2 ঘোড়া, আরটা হচ্ছে 3 ঘোড়া বা হচ্ছে খুচরা নগদান বই। এই পয়েন্টগুলো আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি আসে। সো আমাদেরকে জাবেদাগুলো খুব ভালো মতো শিখতে লাগবে। আর নেক্সট হচ্ছে আমরা নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা যখন আমরা প্রস্তুত করব, সেক্ষেত্রে আমাদের জাবেদার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি। সো আমাদের কাজ হচ্ছে আমরা জাবেদা যেগুলো পড়বো এখন, সেই জাবেদাগুলো আমি বেসিক সহকারে তোমাদের জন্য তৈরি করছি। তোমরা একটু কাইন্ডলি এই পয়েন্টগুলো খাতার মধ্যে হ্যান্ড নোট করবা, যাতে তোমাদের নেক্সট টাইম এই জিনিসগুলো সমস্যা না হয়, ঠিক আছে? সো এখন আমরা জাবেদার ক্লাসের মধ্যে যাব। আমরা ফার্স্ট টাইম পড়ছিলাম যে মূলধন রিলেটেড জাবেদাগুলো। সো আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে সকল সম্পদ কেনা বেচার ক্ষেত্রে আমাদের জাবেদাগুলো কী টাইপের হইতে পারে। সো আমরা প্রথম দিকে দেখি যে আমাদের 1 নম্বর প্রশ্ন ছিল যে সকল প্রকার স্থায়ী সম্পদ নগদে ক্রয় করা হলে। আমাদের স্থায়ী সম্পদ বলতে এই জায়গায় বুঝি যে ভূমি, দালান কোঠা, যন্ত্রপাতি, সরঞ্জাম, মেশিন, ডেলিভারি ভ্যান, এই টাইপের জিনিসগুলোকে মিন করা হয়। সো এখন দেখো যে সকল প্রকার স্থায়ী সম্পদ আমরা যখন কিনবো, জাস্ট একটা জিনিস মনে রাখবা, যখন আমরা সম্পদ কিনবো ওই সম্পদটা আমাদের কাছে চলে আসে আর এর বিনিময়ে আমরা কাউকে টাকা দিই। তো এখন কথা হচ্ছে যখন আমরা কোনো সম্পদ কিনবো তখন আমরা কি করব, যে ওই সম্পদকে আমরা ডেবিট করে দেবো। তাহলে ওই সম্পদ হিসাব হচ্ছে তোমার ডেবিট। আর যেহেতু আমরা ওই সম্পদটা কিনলাম, তাহলে আমাদের পকেট থেকে টাকা কি হয়, চলে যায়। তাহলে আমরা কী লিখবো, যে নগদান হিসাব ক্রেডিট। জাস্ট এই জায়গায় আমরা একটা পয়েন্ট মনে রাখবো, যখন আমাদের পকেটে টাকা আসবে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, যে নগদান হিসাব ডেবিট। আর যখন আমাদের পকেট থেকে টাকা চলে যাবে তখন আমরা কি লিখবো, নগদান হিসাব ক্রেডিট। তো আমি এই জায়গায় একটা এক্সাম্পল লিখছিলাম যে মেশিন হিসাব ডেবিট, আর এটা হচ্ছে কি নগদান ক্রেডিট। সাসেস আমরা একটা শোরুম থেকে যদি একটা মেশিন কিনি, তাহলে আমরা কি লিখতে পারি, যে মেশিন হিসাব হচ্ছে ডেবিট। আর যেহেতু আমরা মেশিনটা কিনছি সেক্ষেত্রে আমাদের কি ওই শোরুমের মালিককে টাকা প্রদান করতে লাগবে। দ্যাটস ওয়াই আমাদের কী হবে, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের 1 নম্বর জাবেদা কিন্তু শেষ। 2 নম্বর জাবেদাটা হচ্ছে যে সকল প্রকার সম্পদ বাকিতে ক্রয় করা হলো। অর্থাৎ যখন আমরা সম্পদটা কিনছিলাম তখন তো আমরা নগদ টাকা প্রদান করছিলাম, বাট এইবার আমরা সম্পদটা কিনছিলাম তাও সেটা কি বাকিতে। যদি আমরা নর্মালি ভাবি এই জায়গা থেকে, যে আমরা একটা সম্পদ কিনলাম বাট আমরা দোকানদারকে বা শোরুমের মালিককে কোনো টাকা দিলাম না। তো যেহেতু আমরা টাকাটা দিলাম না, তার মানে কি আমরা দায়বদ্ধ ওই প্রতিষ্ঠানের মালিকের কাছে, তার মানে আমার দায় থাকলো ওখানে। তাহলে আমরা লিখতে পারি যে ওই সম্পদ হিসাব ডেবিট, আমরা যেই সম্পদটাকে কিনবো সেই সম্পদটাকে ডেবিট করে দিব। আর যেহেতু আমরা টাকা দিই নেই, তার মানে কি আমার দায় আছে ওখানে, তাহলে আমরা লিখবো যে পাওনাদার হিসাব ক্রেডিট। আর আমাদের পাওনাদার হচ্ছে একটা দায়, এই দায় আমাদের সর্বদাই কোন দিকে বসে, ক্রেডিট দিকে বসে। তো আমরা যদি এটা এক্সাম্পলে লিখতাম যে মেশিন হিসাব ডেবিট, আর এটা হচ্ছে কি পাওনাদার হিসাব ক্রেডিট। আবার প্রশ্ন ছিল যে সকল প্রকার সম্পদ যদি আমরা নগদে বিক্রি করি, তার মানে আমরা একটা সম্পদ কিনলাম 10 বছরের মেয়াদকালের একটা সম্পদ কিনলাম, যে এটা আমরা 10 বছর মানে ব্যবহার করলাম, পরবর্তীতে আমরা ওই সম্পদটাকে সেল করে দিলাম। তো এখন প্রশ্ন জাস্ট আমরা একটু ভাবি যে আমরা যদি সম্পদটা সেল করি এর বিনিময়ে আমরা কী পাইতে পারি, এর বিনিময়ে আমরা টাকা পাবো। তাহলে আমি একটু আগে বলছিলাম যদি আমরা কারো কাছ থেকে টাকা পাই তখন আমাদের কী হবে, নগদান হিসাবটা ডেবিট হয়ে যাবে, ঠিক আছে? আর যেহেতু আমাদের সম্পদটা চলে গেল, মানে কি মানুষ নিয়ে গেল, সেক্ষেত্রে আমাদের সম্পদের পরিমাণটা কমে গেল। সম্পদ আমাদের একটা জিনিস মনে রাখবো, যে সম্পদ যখন আসবে তখন ডেবিট হবে, সম্পদ যখন চলে যাবে তখন সেটা কী হবে, ক্রেডিট হবে। তাহলে আমাদের যেহেতু সম্পদটা চলে গেছে তার কারণে আমরা লিখবো যে সম্পদ হিসাব হচ্ছে কি ক্রেডিট, মানে ওই সম্পদটা ক্রেডিট। তাহলে আমরা যদি জাবেদায় কনভার্ট করতাম যে নগদান হিসাব হচ্ছে ডেবিট আর আমাদের হচ্ছে কি মেশিন হিসাব ক্রেডিট, কারণ আমরা ওই মেশিনটাকে কী করে দিছি, সেল করে দিছি, তার মানে আমাদের মেশিনটা এখান থেকে চলে গেল। নেক্সট আমাদের 4 নম্বর প্রশ্ন ছিল
যে সকল প্রকার সম্পদ বাকিতে বিক্রয় করা হলে, তার মানে আমাদের সম্পদটা আমরা সেল করছিলাম ঠিকই, বাট এইটাকে আমরা বাকিতে সেল করছি। সো এই জায়গায় একটা জিনিস মনে রাখবো যে আমরা একটা সম্পদ যখন কারো কাছে বাকিতে সেল করব, তার মানে টাকাটা আমরা প্রেজেন্ট পাবো না, বাট এক সময় পাবো। ঠিক আছে, এই জায়গায় আমরা লিখতে পারি যে দেনাদার হিসাব ডেবিট। ঠিক আছে, তো এখন অনেকেই লেখে যে প্রাপ্য হিসাব তোমার ডেবিট আর হচ্ছে দেনাদার ক্রেডিট, দুটাই সেম, দুটাই চলতি সম্পদ। বাট এই জায়গায় মনে রাখবো যে দেনাদারটা হচ্ছে আমাদের প্রোডাক্টের বা সম্পদের সাথে রিলেটেড বলতে পারি আমরা। ঠিক আছে, আর এই প্রাপ্য হিসাবটা আমাদের মানে সম্পৃক্ত হচ্ছে তোমার সেবার সাথে। যদি আমরা কাউকে সেবা প্রদান করি, টাকা যদি না পাই, সেক্ষেত্রে প্রাপ্য হিসাব লিখবো। আর যখন আমরা কোনো সম্পদ বা আমরা প্রোডাক্ট বিক্রি করব বাকিতে, তখন আমরা লিখবো যে দেনাদার হিসাব হচ্ছে ডেবিট। আর যেহেতু আমরা প্রোডাক্ট না, আমরা সম্পদটা সেল করছি, তাহলে আমরা কি বাকিতে সেল করছিলাম, তাহলে আমরা লিখবো যে দেনাদার হিসাব হচ্ছে ডেবিট আর ওই সম্পদ হিসাব ক্রেডিট। যেহেতু আমরা কি করছি, বিক্রি করে দিছি, তার মানে আমাদের সম্পদটা এই জায়গা থেকে চলে গেল, তার কারণে আমরা লিখবো হচ্ছে কি ওই সম্পদ হিসাব ক্রেডিট। যদি আমরা এক্সাম্পলে লিখতাম, তাহলে আমরা লিখতাম যে দেনাদার হিসাব হচ্ছে ডেবিট আর হচ্ছে কি মেশিন হিসাব ক্রেডিট। তো এখন আমাদের লাস্ট পয়েন্ট যেটা ছিল, সেটা হচ্ছে আমাদের 5 নম্বর পয়েন্ট। পরেরটা ছিল যে সকল প্রকার স্থায়ী সম্পদের উপর অবচয় ধার্য করা হয়েছে। অবচয় আমরা জাস্ট একটা দিন মনে রাখবো যে অবচয় হচ্ছে একটা স্থায়ী সম্পদের ক্রয় মূল্যের ব্যয় বন্টন প্রক্রিয়া। তার মানে এই জায়গায় অবচয়টা আমাদের প্রত্যেক বছর কী করে দেওয়া হবে, ভাগ করে দেওয়া হবে। সাথে যদি আমরা বলা হয় যে একটা মেশিনের মূল্য 1 লক্ষ টাকা, এটা টিকবে তোমার 10 বছর, তাহলে আমাদের প্রতি বছরে আমাদের অবচয় মানে ড্যামেজ যেটা হবে, সেটাকে শুদ্ধ ভাষায় বলা হচ্ছে কি অবচয় হিসাব ডেবিট। ঠিক আছে, আর এর বিপরীতে আমরা লিখবো যে অবচয় সঞ্চিতি বা হচ্ছে পুঞ্জীভূত অবচয় সঞ্চিতি ব্র্যাকেটে ওই সম্পদ হিসাব ক্রেডিট। যদি আমরা এক্সাম্পল লিখতাম, তাহলে লিখতাম যে অবচয় হিসাব ডেবিট, অবচয় সঞ্চিতি ব্র্যাকেটে আমরা লিখতাম মেশিন হিসাব ক্রেডিট। ঠিক আছে, সো এই যে ক্লাসটা তোমাদের হচ্ছে যে এইটা সম্পদ রিলেটেড কেনাবেচার ক্ষেত্রে আমাদের যাবাদগুলো কী হবে, এই টাইপের এই ক্লাসটা। সো আমাদের কাজ হচ্ছে যে এই ক্লাসটা একটু আমরা বারবার মনোযোগ সহকারে দেখবো, যেন আমাদের নেক্সট টাইম এই জায়গা থেকে কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। আর যদি তোমাদের কোনো জায়গায় সমস্যা থেকে থাকে, কাইন্ডলি আমাকে তোমরা একটু জানাবা। ওকে, সকলকে ধন্যবাদ। আমরা নেক্সট ক্লাসের জন্য ওয়েট করবো আবারও।